অঞ্চিতা আমাকে ডেকে দিয়ে টিভি দেখতে চলে গেছে। দোতলায় নিজের ঘরে বসে পড়াশোনা করছিলাম। এমএস করব, তারই প্রস্তুতি নিচ্ছি। বাবা ডাকলো কেন? কোনো বিশেষ দরকার? বাবা তো জানে এখন আমার পড়ার সময়, আর এই সময়ে বাবা চায় না আমায় কেউ বিরক্ত করুক। একটু অবাক হয়ে বই বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। ড্রয়িং রুমে একজোড়া বয়স্ক নারী পুরুষ বসে আছেন। দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী। পোশাক পরিচ্ছদ চেহারা সবই তাদের নিম্নবিত্ত অবস্থার পরিচয় বহন করছে। মা বিশাল খাতির করে চা জলখাবার খেতে দিয়েছে এদের। আমাকে দেখে দম্পতির দুজোড়া চোখ স্থির। কী যে ছিল তাদের দৃষ্টিতে, আমার অস্বস্তি হতে লাগলো। পুরুষটি বলল, কেমন আছো চিত্রা মা? ভালো, অস্বস্তির সঙ্গে উত্তর দিলাম। বুঝতে পারছি না এরা কারা। বাবা কিছুই বলছে না, খুব গম্ভীর আর অন্যমনস্ক দেখাচ্ছে বাবাকে। আমার ভয় করছিল। তোমার ডাক্তারি কেমন চলছে? এখন আরও বড় ডাক্তার হওয়ার জন্য নাকি পড়াশোনা করছো? মহিলার মুখে একগাল হাসি। জবাব দিলাম না। অবাক লাগছিল আমাকে নিয়ে ওদের এত কৌতূহল কিসের। জন্মেও তো দেখিনি ওদের। আমাকে তাকিয়ে থাকতে দেখে পুরুষ লোকটা পান খাওয়া দাঁত বের করে হাসল। অনেক বড় হও মা, মুখ উজ্জ্বল করো মা বাবার। লোকটা এবার বাবার দিকে তাকালো। মুখের ভাব পাল্টে গেছে নিমেষে। এখন তাহলে আসি, যা বললাম সেটা নিয়ে ভেবে দেখবেন। আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি। ওরা চলে গেল। মা আর বাবার মুখে যেন এক পোঁচ কালি লাগিয়ে দিয়ে গেছে কেউ। কিছু একটা গুরুতর হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কি হয়েছে? মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোমাদের এত মন খারাপ কেন? কিচ্ছু হয়নি। কিছু হয়নি? তোমাদের মুখ দেখে মনে হচ্ছে স্বয়ং যমরাজ এসে দেখা দিয়েছিলেন। বলো কারা ওরা? চিত্রা, যাও নিজের ঘরে, অকারণে চেঁচিয়ে উঠল বাবা। অবাক হয়ে গেলাম। মা আর বাবা এমন করছে কেন? কি লুকোতে চাইছে? ব্যাপারটা মনের মধ্যে খচখচ করতেই থাকলো। সেই দিনের পর থেকে যেন বাড়িতে গ্রহণ লেগে গেছে। হাসতে মজা করতে ভুলে গেছে সবাই। সারাক্ষণ থমথমে পরিবেশ। মা আর বাবা চুপচাপ, অন্যমনস্ক। অজানা আশঙ্কায় আমার বুক কাঁপে। এক সন্ধ্যায় হাসপাতাল থেকে ফিরে এসে দেখি বোন একলা বসে টিভি দেখছে। মা কোথায় জিজ্ঞেস করতে বলল শুয়ে আছে। বাবা এখনো ফেরেনি। মায়ের কি হলো? এই অবেলায় শুয়ে আছে? শোবার ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার করে শুয়ে আছে মা। কপালে হাত রাখলাম। জ্বর-টর আসেনি তো? মা বোধহয় আমি ঢুকেছি টেরই পায়নি। চমকে উঠে বসল। আবজা অন্ধকারেও স্পষ্ট দেখতে পেলাম মায়ের গালে জলের ধারা। মনটা কেমন করে উঠল। মাকে জড়িয়ে ধরলাম। ও মা, কি হয়েছে বলো, আমায় বলো। ওই ওরা আসার পর থেকেই দেখছি তোমার আর বাবার এই অবস্থা। আমার বড় ভয় করছে। কেন ভয় পাচ্ছিস? আমরা আছি তো। মায়ের এই অদ্ভুত উত্তরের কোনো মানে খুঁজে পেলাম না। চোখ মুছে নিয়ে মা বলল, খিদে পেয়েছে না তোর? চাউমিন বানিয়ে রেখেছি, খেয়ে নে মা। খাবো, কিন্তু তার আগে বলো কি হয়েছে। বলছি তো কিছু না। মা উঠে গেল।
রান্নাঘরের দিকে পা বাড়ালো। বুঝলাম আমাকে এড়াতেই রান্নাঘরে গেছে। অস্বস্তি বুকে নিয়ে বোনের পাশে গিয়ে বসলাম। মা চাউমিন নিয়ে এলো একটু পরে। সত্যি খুব খিদে পেয়েছিল। গ্রোগ্রাসে খেতে শুরু করলাম। বনু লুব্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল। আমার থেকে অনেকটা ছোট ও। দিদির প্রশ্রয় পেয়ে অভ্যস্ত। হেসে বললাম, খাবি বুনু? খুশি হয়ে এক খাবলা তুলে নিল সে প্লেট থেকে। এ কি অনু, তুমি দিদিরটা খাচ্ছ কেন? তোমাকে দিইনি? মা চেঁচিয়ে উঠল। বোন ভয় পেয়ে গেল। খাক না মা, আমিও খাচ্ছি তো, বলতে গেলাম মাকে। না, এটা তোর খাবার। সারাদিন ধরে এত কাজ, পেট ভরে না খেলে শরীর চলবে? অনু, যা এখান থেকে, হ্যাংলা কোথাকার। শুধু দিদিরটার দিকে নজর। দিদিকে পেট ভরে খেতেও দিবি না? আমি অবাক, মা এভাবে রিয়াক্ট করছে কেন? বনু তো বরাবর এমন করে। মা হাসে ওর কাণ্ড দেখে। আজ আমাকে এমন স্পেশাল অ্যাটেনশন দিচ্ছে, ব্যাপার কি? আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। খুব খারাপ কিছু একটা হয়েছে, আমি শুধু বুঝতে পারছি না। কিছুদিন পর এক ছুটির দিনে ঘরে বসে পড়ছিলাম। বনু হাঁপাতে হাঁপাতে এসে বলল, এই দিদি, একটা লোক বাবার সাথে ঝগড়া করছে। কোথায়? আমি চমকে গেছি। গেটের বাইরে রাস্তায়। বনু উত্তেজিত। দৌড়ে গেলাম। মা ভয়ার্ত মুখে গেটের ভেতর দাঁড়িয়ে আছে। বাবা গেটের বাইরে একটা লোকের সঙ্গে তর্ক করছে। পাড়ার কিছু লোক দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। এ তো সেদিনের ওই লোকটা, যারা আসার পর থেকে আমাদের বাড়ির শান্তি নষ্ট হয়ে গেছে। লোকটা আঙুল উঁচিয়ে বলছে, আজ বাড়িতে ঢুকতে দিলেন না তো? কতদিন আটকে রাখবেন? আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিয়ে যাবই। অধিকার দেখাতে এসেছো? তখন মনে ছিল না? দূর হও, কখনো এখানে আসবে না, বাবা বলেছে। আসবো না মানে? দরকার পড়লে পুলিশের কাছে যাব, পারবেন আটকাতে? আমি স্তম্ভিত হয়েছিলাম। এবার লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম। কে আপনি? কি চাই? এভাবে আমার বাবার সাথে কথা বলছেন কেন? আমাকে দেখে লোকটার গলা একটু নরম হলো। আমি কে, কেন এসেছি, এসব তোমার বাবা ভদ্রলোককেই জিজ্ঞাসা করো। তবে আমিও দেখে নেব কতদিন তিনি আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন। লোকটা চলে গেল হনহন করে। বাবাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢোকালাম। বাবাকে টেনে নিয়ে ভেতরে ঢুকিয়ে গেটটা বন্ধ করে দিলাম। বাবার চোখ মুখ লাল, ঠোঁট কাঁপছে। কি হয়েছে বাবা? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম। আমার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল বাবা। চিত্রা মা, আর বোধহয় তোকে ধরে রাখতে পারলাম না, ওরা তোকে নিয়ে যাবে। আমি হতভম্ব। বাবা এসব কি বলছে? অবাক চোখে দেখলাম মাও কাঁদছে। বনু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আর বাবাকে ঘরে নিয়ে গেলাম। দুজনেই কাঁপছে অল্প অল্প। ওদের সোফায় বসিয়ে দিয়ে বললাম, এখন বলো ব্যাপার কি? না বললে বুঝবো কি করে আমি? মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, তুই কথা দে, আমাদের ভুল বুঝবি না, আমাদের ছেড়ে যাবি না। কি হয়েছে বলবে আমায়? অধৈর্য হয়ে বললাম। কিছুটা নিরুপায় ভঙ্গিতে মা বলে উঠল, তোকে আমরা জন্ম দিইনি, দত্তক নিয়েছিলাম।
বিয়ের 5 বছর বাদেও আমরা নিঃসন্তান ছিলাম। ডাক্তারও কোনো আশা দিতে পারছিল না। আমরা পাগলের মতো একটা ছোট্ট বাচ্চা খুঁজছিলাম দত্তক নেব বলে, কিন্তু দুধের শিশু কোথাও পাচ্ছিলাম না। তখন আমরা অন্য জায়গায় থাকতাম। সেখানে এক গরিব ফ্যামিলি ছিল। তারা একদিন তোকে নিয়ে আমাদের বাড়িতে এলো। তুই তখন 2 মাসের। ওরা জানালো তোর বড় আরও 2টি ছেলে আছে তাদের। 3 সন্তানকে মানুষ করার ক্ষমতা তাদের নেই, তাই তোকে আমাদের কাছে দিয়ে দিতে চায়। বিনিময়ে কিছু টাকা পেলে তারা বেঁচে যাবে। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর কি হলো মা? তোকে বুকে জড়িয়ে নিলাম, তাদের চাহিদা মতো টাকাও দিয়ে দিলাম। তার 7 বছর পর অঞ্চিতা এলো আমার কোলে। তোদের দুজনকে নিয়ে তখন আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মা বাবা। কিন্তু এরা এভাবে এসে অধিকার ফেরত চাইবে, গভীর দুঃস্বপ্নেও ভাবিনি। আমার গাল বেয়ে কখন জলের ধারা নামছে টেরই পাইনি। আমার নিজের মা বাবা শুধু পয়সার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে। আমাকে মানুষ করার ক্ষমতা নাকি তাদের ছিল না। না হয় তারা যা খেত আমিও তাই খেতাম। তারা যেখানে থাকতো আমিও সেখানেই থাকতাম। আমার কান্না দেখে মা আমাকে জড়িয়ে ধরল। কেন কাঁদছিস মা? তুই আমাদের মেয়ে, আমরাই তোর মা বাবা। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এতদিন মা আর বাবা এই কথাটা লুকিয়ে গেছিল। কি ভেবেছিল? সত্যিটা জানতে পারলেই লোকটার সাথে চলে যেতাম। কিভাবে যেতাম? ওরা শুধু টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছিল। এখন অধিকার দেখাতে এসেছে, কারণ আমি ডাক্তার হয়েছি, রোজগার করছি। ওরা আমাকে নয়, আমার টাকাকে চায়। ঘেন্না করি আমি ওদের। আমাদের ওপরে তোর রাগ নেই তো মা? ডুকরে উঠল মা। আমি কথা বলতে পারছিলাম না। উঠে এলাম নিজের ঘরে। কারা আমার সত্যিকারের মা বাবা, যারা টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে? নাকি যারা এতদিন দুহাতে আমাকে আগলে রেখেছে? আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সে তো শুধু তাদের জন্যেই। কিছুদিন পরে লোকটা আবার এলো। ওকে ডেকে এনে ঘরে বসিয়েছি। লোকটার মুখে খুশির আলো। ভাবছে এবার মেয়ে তাদের হলো। কি চাই আপনাদের? আমার রুক্ষ গলায় লোকটা ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, তোমার বাবা এখনো কিছু বলেননি? হ্যাঁ বলেছেন, তাতে কি? আমি তো আপনাদের চিনি না। মানে? আমি তোমার বাবা? লোকটার মুখ ফ্যাকাশে। লজ্জা করে না? যে মেয়েকে একদিন শুধু টাকার জন্য বিক্রি করে দিয়েছিলেন, আজ সেই মেয়ের ওপর অধিকার দেখাতে এসেছেন। এতদিন কোথায় ছিলেন? একদিনও তো আপনাদের দেখিনি। আমি তীব্র চোখে তাকিয়ে আছি। লোকটার মুখে কথা সরছে না, বড় বড় চোখে তাকিয়ে আছে। আমি কেটে কেটে বললাম, আপনারা কখনো আমাকে পাবেন না। আমি আপনাদের মুখ দেখতে চাই না। আর কখনো এদিকে দেখতে পেলে কিন্তু পুলিশে খবর দেব, আর সব সত্যি বলে দেব। লোকটা মুখ তুলে একবার করুণ চোখে আমার দিকে তাকালো, তারপর চুপচাপ বেরিয়ে গেল। আমার একটুও কষ্ট হচ্ছে না, বরং এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জয়ের আনন্দ, অন্যায়ের সঙ্গে আপোষ না করার আনন্দ। বাইরের ঝকঝকে নীল আকাশটা বলে দিচ্ছে এতদিনে মেঘের কালো ছায়া সরে গিয়ে ঝলমলে দিন উঁকি দিয়েছে। এখানে এখন আকাশ নীল। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও হয়তো অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন না।
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে আরও নতুন নতুন গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। ভালো থাকবেন সবাই। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে।